পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ তার সপ্তদশ সাধারণ নির্বাচনের দিকে তার মধ্যে ঢুকেই পড়েছে। এখন আমরা প্রথম পর্ব শেষ করে যখন রেকর্ড করছি, দ্বিতীয় পর্ব আগামীকাল হতে চলেছে ভোটদান। আমাদের দেশে মোট রেজিস্টার্ড ভোটারের সংখ্যা ৯৭ কোটির কিছু বেশি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গণতন্ত্র ইউএসএ টোটাল পপুলেশনের চেয়ে এটা প্রায় ৩ গুণ বেশি। বুঝতেই পারছেন তাহলে কি বৃহৎ এই এক্সারসাইজ। এই নির্বাচন কিভাবে পরিচালিত হয়, নির্বাচনের কি ফলাফল হয় সে নিয়ে আমাদের দেশের সকলের তো কৌতূহল আছেই, সারা বিশ্বেও এদিকে তাকিয়ে আছেন। বিশ্বের প্রধান প্রধান দেশগুলোর যথেষ্ট কৌতূহল আছে। একথা অনস্বীকার্য। নানাবিধ চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের দেশে পরপর ভোট প্রক্রিয়াটা বেশ উত্তরোত্তর আরো ভালোভাবে পরিচালিত হচ্ছে। আশা করা যায় সেই ট্রেন্ড এবারেও বজায় থাকবে। এবং মূলত যেটা দেখা গেছে ইদানিংকালে, যে লজ্জার বিষয়, আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া, পশ্চিমবঙ্গবাসীর জন্য লজ্জা, বাকি সারা দেশে মোটামুটি নির্বিঘ্নেই হয়, খুব একটা অশান্তি হয় না, খুব বড়সড় হিংসার ঘটনা ঘটে না। আমরা খালি আশায় বুক বাঁধবো এবার পশ্চিমবঙ্গ সেই দলে যোগ দেবে, আমরাও নির্বিঘ্নে করব। আমরা মূলত ফলের দিকে কি দেখব, ফলের দিকে আমরা তাকাবো এর যে পক্ষই জিতুক বা হারুক তার সামাজিক ফল কি হবে, অর্থনৈতিক ফল কি হবে, রাজনৈতিক ফল কি হবে। এইবারের নির্বাচনে দুটি প্রধান যুযুধান পক্ষ হচ্ছে যারা ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এই এনডিএ জোট গত কয়েক মাসে আরও কিছু সংযোজন হয়েছে। আমরা যখনই এবারে বিজেপি জোট বা এনডিএ জোটের কথা বলবো, নতুন সংযোজিত যেসব দলগুলো হয়েছে তাদের নিয়েই বলব। অপরপক্ষ হচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এই ইন্ডিয়া জোটের মধ্যে কিছু কিছু সবিরোধ থাকবেই, এতগুলো দল, অনেক আঞ্চলিক দল আছে। যেরকম পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের দুই প্রধান শরিক কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে মুখ দেখা দেখি নেই, সেই রকমই কেরালায় কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে, একই রকমভাবে পাঞ্জাবে আপ এবং কংগ্রেসের মধ্যে। যাই হোক, এগুলো আমরা আপাতত খুব বেশি এদিকে আমাদের নজর নেই। এবারে যে কোনো নির্বাচনেই আমরা সকলেই বিশ্বাস করি বা না করি, এগুলো যে খুব মেলে না, এসব নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। ওপিনিয়ন পোল সবসময় হয়, ওপিনিয়ন পোল একটা নিজস্ব জায়গা করে নিয়েছে। ওপিনিয়ন পোল, এক্সিট পোল ভারতবর্ষের নির্বাচনে, প্রাদেশিক নির্বাচনেও তাই। তা সেই ওপিনিয়ন পোল নিয়ে বিস্তৃত কোনো কথা না বলে তার একটা সামারি আমি অনস্ক্রিন দিয়ে দেব। বেশিরভাগ ওপিনিয়ন পোল, আবারও বলছি এটা মিলবে এর কোনো যথার্থতা নেই, এই বেশিরভাগ অনেকেই মনে করেন মানুষ ভোট কাকে দেবে না দেবে সেটা অনেক শেষ মুহূর্তে ঠিক করে, আর শেষ মুহূর্তে অনেক ইস্যু উঠেও আসে। তা যাই হোক, এই ওপিনিয়ন পোলগুলোর একটা সামারি অনস্ক্রিন দিয়ে দিচ্ছি। তা সেই বেশিরভাগ ওপিনিয়ন পোল আপাতত যেটা দেখাচ্ছে, যে ওপিনিয়ন পোলের সময় তো শেষ হয়ে গেছে, মোটামুটি দেখাচ্ছে বিজেপি জোট একটু এগিয়ে আছে। আমি অবশ্য ব্যক্তিগতভাবে একেবারেই মনে করি না যে এই 400 পার এটা অ্যাচিভেবল বলে। তা যাই হোক, কি ফলাফল হবে এগুলো কিন্তু মূলত সবকটা রাজ্যে নয়, কয়েকটা রাজ্যের দিকে আমরা বিশেষভাবে নজর দেব। তার কারণ হচ্ছে, একটা হচ্ছে আমাদের এই যে যতগুলো রাজ্য বা ইউনিয়ন টেরিটরিজ আছে, ইউনিয়ন টেরিটরিজের সিটের সংখ্যা খুবই কম। তা এর সবগুলোর মধ্যে যে বিরাট বদল হবে আগের বারের থেকে তা নয়, অনেকগুলোই আগের বারের কাছাকাছি ফলাফল হবে দুই পক্ষের মধ্যে। তবু তার মধ্যে যেগুলো খুব ইন্টারেস্টিং, যেদিকের দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন, আমি আপনাদের অনুরোধ করব বিশেষ নজর রাখতে, আপনাদের মতামত জানাতে। সেটার মধ্যে প্রথমেই আসছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট সিটের সংখ্যা হচ্ছে 48। এই 48-এর মধ্যে
গতবারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছিল 41টা আসন। আবার এটাও ঠিক করে বলা যাবে না, কারণ এর মধ্যে ছিল শিবসেনা, তারা আবার দুটুকরো হয়ে গেছে। আবার কংগ্রেস পেয়েছিল, কংগ্রেস এনসিপি মিলিতভাবে 5টি পেয়েছিল, আর অন্যরা 2টো। কিন্তু এটার কোনো অর্থই নেই, কেননা দুটো প্রধান দল ওখানকার, দুটো বেশ গুরুত্বপূর্ণ দল, শিবসেনা এবং এনসিপি, এই দুটো দলই ভাগাভাগি হয়ে গেছে। এর কি রেজাল্ট হবে খুব খুব কনফিউজিং। সুতরাং মহারাষ্ট্রের কি হবে, এবং এটা দ্বিতীয় বৃহত্তম রাজ্য সিটের নিরিখে উত্তরপ্রদেশ পড়ে, সুতরাং এর একটা বড় গুরুত্ব পড়তে চলেছে আগামী নির্বাচনে, এদিকে একটু নজর রাখবেন। এরপরেই আছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে এইটা আমাদের নিজেদের ব্যাপার, 42টা সিট আছে। এটাতে গতবারের ছিল এনডিএ জোটের ছিল, বা সবটা এনডিএ জোটের, সবটাই বিজেপির ছিল 18, আর বাকি ইন্ডিয়া জোট, যদিও এখন পশ্চিমবঙ্গে আলাদাভাবে লড়ছে, তবু আমরা ধরে নেব 24টা। তা পশ্চিমবঙ্গ নিয়ে পরে আমরা আরেকটু বিস্তারিত কথা বলবো, তাই আপাতত আর নয়। বিহারে মোট 40টা আসন আছে। গতবারের এর মধ্যে এনডিএ, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বিজেপি জোট পেয়েছিল 39টা, আর অন্য পক্ষ পেয়েছিল মাত্র 1টি, কংগ্রেস পেয়েছিল। নিশ্চিতভাবেই বলা যায় এখানে বিজেপির জোটের আসন কমবে। কতটা কমবে সেটা নজর করার বিষয়। কর্ণাটকে মোট আসন আছে 28টা, তার মধ্যে গতবার বিজেপি পেয়েছিল 26টা, আর অন্য পক্ষ পেয়েছিল, কংগ্রেস পেয়েছিল 2টো, বিজেপি জোট পেয়েছিল 26টা। এবারে খুব 2টো বড় পরিবর্তন হয়েছে। অল্প কয়েক মাস আগেই কংগ্রেস বেশ বড় সড় মার্জিন নিয়ে ক্ষমতায় এসছে রাজ্যে, বিজেপিকে হারিয়ে। আর অন্যদিকে আর একটা হচ্ছে ওখানকার তৃতীয় বৃহত্তম দল জেডিএস, জনতা দল সেকুলার, দেবেগৌড়ার যেটা দল, তারা এবার বিজেপির সঙ্গে জোট বেঁধেছে। তাদেরও একটা ভোট পার্সেন্টেজ আছে ভালোই ওখানে। তাই এই দুটোর মিলিত কি ফল হবে খুব বলা মুশকিল। আগের বারে যে 26-2 ছিল, এটা আন্দাজের ব্যাপার, কিন্তু কোথাও একটা মনে মনে সন্দেহ দানা বাঁধে যে বিজেপি জোট এখানে কিছুটা শক্তি ক্ষয় হবেই হবে। এরপরে আমরা একটু তাকাবো পাঞ্জাবের দিকে। পাঞ্জাবে 13টা আসন আছে। গতবারে বিজেপি পেয়েছিল 2টো, আকালি দল যদিও জোটে ছিল, এখন নেই, সেই জন্য ধরবো না। বিজেপি 2টো পেয়েছিল, কংগ্রেস 9টা পেয়েছিল, আর 2টো পেয়েছিল আকালি দল। এইবারে কিন্তু 2টো কিংবা একটা আকালি, একটা আপ, এরকম কিছু হবে, আমার মনে হয় 2টোই আকালি পেয়েছিল। এবারে কিন্তু আপ ওখানে একটা শক্তিশালী দল হয়ে দাঁড়িয়েছে এবারের নির্বাচন, এবং আকালি দল অনেকটা ক্ষয় পেয়েছে। কংগ্রেসও পাঞ্জাবে একটু ক্ষয়প্রাপ্ত শক্তি, এখানে একটু অদল বদল হবে, এদিকে আমাদের সকলের নজর রাখার একটা দরকার আছে। এরপরে যাব তেলেঙ্গানাতে 17টা সিট আছে, পাঞ্জাবের থেকে বেশি, এটা আগে বলা উচিত ছিল। এখানে গতবার বিজেপি পেয়েছিল 4টে, 3টে পেয়েছিল কংগ্রেস, আর 10টা পেয়েছিল বিআরএস বা কেসি রাওয়ের দল। কিন্তু এবারে মনে হচ্ছে বিআরএস অনেকটা শক্তি ক্ষয় করেছে, রাজ্যেও ক্ষমতায় এসে গেছে কংগ্রেস বড় সড় মেজরিটি নিয়ে, সুতরাং কংগ্রেস এখানে অনেকটা ভালো করবে বলেই আশা করা যায়। বিআরএস আগের শক্তি তো কোনোভাবেই ধরে রাখতে পারবে না। বিজেপি আগের জায়গায় থাকবে কি আর একটু বাড়বে, এইটা একটুখানি দেখার বিষয় আছে। এগুলো ছাড়াও আমার ব্যক্তিগতভাবে আগ্রহ আছে, আপনাদেরকেও বলবো সেদিকে তাকিয়ে থাকতে। কেননা বিজেপি এবার বিশেষ করে প্রধানমন্ত্রী প্রচুর এফর্ট দিয়েছেন তামিলনাড়ু এবং কেরালাতে কোনোভাবে কিছু ইমপ্রেশন ক্রিয়েট করা যায় কিনা। তা প্রধানমন্ত্রী অনেকবার কিন্তু তামিলনাড়ুতে বিশেষ করে অনেকবার গেছেন, অনেক প্রচারের আগে বিভিন্নভাবে তামিলনাড়ুর উপর যথেষ্ট জোর দিয়েছে। তার কোনো ফলাফল সিটের দিকে পরিলক্ষিত হয় কিনা, অথবা অন্ততপক্ষে ভোট শেয়ার কতটা বাড়ে বা কমে, এই দুটো স্টেটে
আমাদের নজর থাকবে। বিশেষ করে বিজেপির বোধহয় উদ্দেশ্য থাকবে একটা সিট হলেও যদি সেখানে অ্যাকাউন্ট খোলা যায় নিজের জোরে। এবারে এই নির্বাচনের আর একটা খুব বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা কিন্তু আস্তে আস্তে দ্বিপক্ষীয় নির্বাচনের দিকে প্রায় সর্বত্র এগিয়ে যাচ্ছি। দেখুন, প্রায় সর্বত্র দুটি প্রধান দল আছে, বাকিরা মানে অনেক পেছনে থাকা তৃতীয় ইত্যাদি ইত্যাদি। এতদিন পক্ষে এখানে মজার জিনিস হয়ে গেছে, তামিলনাড়ুতে এতদিন দুটো প্রধান প্রতিপক্ষ ছিল, একটা ডিএমকে জোট, একটা এআইএডিএমকে জোট। এবারে কিন্তু এআইএডিএমকে জোট খুব ক্ষীণবল হয়ে গেছে বলে মনে হচ্ছে, আর বিজেপি অনেক জোট দিয়েছে, একটা নিজেরা জোট বেঁধেছে কিছু আঞ্চলিক দল নিয়ে। এর ফলে ডিএমকে বিরোধী ভোটের ভাগাভাগির ফলে রেজাল্টে তো ডেফিনেটলি ডিএমকে জোটের অনেক লাভই হবে, তারা হয়তো সুইপ করতেও পারেন। কিন্তু এখানে দেখার বিষয় দ্বিতীয় কে হয়, এই নিয়ে নাকি বলছে লড়াই হবে, যদিও এআইডিএমকে উড়িয়ে দিয়ে বলেছে দ্বিতীয় এআইডিএমকেই হবে, বিজেপির কোনো চান্স নেই। কিন্তু যাই হোক, এটা একটা তাকানোর বিষয়, বিজেপি ওখানে চাইছে একটা তৃতীয় পক্ষ তৈরি করতে। তেলেঙ্গানা এতদিন মোটামুটি বিজেপি একটা অনেক দূরের তৃতীয় পক্ষ ছিল, এবার বিজেপি চাইছে প্রধান তিনটা পক্ষের মধ্যে একটাই হতে। তেলেঙ্গানাতে গতবার পর্যন্ত তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে বিধানসভা এবং লোকসভা একসঙ্গেই হয়, হতো, এবারেও হবে। তা গতবার পর্যন্ত ওয়াইএসআরসিপি জগনমোহন রেড্ডির দল একতরফা সবটাই জিতেছিল, বেশিরভাগ লোকসভা বিধানসভায়। এবারে হয়তো কিছুটা কন্টেস্ট হবে বলে মনে হচ্ছে। এছাড়াও উড়িষ্যার একটা দল, আর একটা রাজ্য, যেখানে অনেকেই বলছে বিজেপি আগের বারের থেকে আরেকটু ভালো করবে, আর নবীন পটনায়কের দল বিজু জনতা দল ওরা হয়তো আরেকটু পিছিয়ে যাবে। এ তো গেল রাজ্যবাড়ি কিছু ব্যাপার। এবারে তাকানো যাক মূল ইস্যুগুলো। এখন মূল ইস্যুগুলো আমরা পেছন দিকে একটু তাকাই। মোটামুটি দুই দলেরই, এটা আমি ম্যানিফেস্টোর কথায় পরে আসবো, ইলেকশনে তারা কি, যা শাসক দল অর্থাৎ বিজেপি জোট বলবে তারা কি করতে পেরেছে তাদের এই সময়কালে, গত 5 বছরে বা গত 10 বছরে একটানা তারা ক্ষমতায় আছে, মানুষের জন্য কি করতে পেরেছে। আর এরা বিরোধী পক্ষ নিশ্চয়ই পয়েন্ট আউট করবে যেটা তাদের দায়িত্ব, কি কি তাদের ব্যর্থতা, তারা সাফল্যের কথা, ব্যর্থতাগুলো সেগুলোই তাদের প্রধান কাজ। ব্যর্থতা প্রথমে আসি শাসক দলের ক্লেমের ব্যাপারে। প্রত্যেকের অজস্র ক্লেম আছে, আমরা তার থেকে কয়েকটা বলবো, এর মধ্যে কোনটা সফল অসফল এটা আপনারাও বিচার করবেন, কিছু ক্ষেত্রে আমার মতামত আছে। যেমন শাসক গোষ্ঠীর মূল কথা হচ্ছে তারা সাধারণ মানুষের জীবনযাত্রাটাকে আগের থেকে অনেক সহজ করে দিয়েছে। কিভাবে? যেমন এখন অনেক গরিব মানুষই বাড়ি পেয়েছেন, তাদের বাড়িতে যাদের বাড়ি ছিল একটা টয়লেট ছিল না, টয়লেট পেয়েছেন। ইলেকট্রিসিটি এখন সব বাড়িতে চলে গেছে। এখন গ্রামীণ অঞ্চলে যেখানে ঘরে ঘরে জল, ট্যাপ ওয়াটার ছিল না, এখন প্রায় 75-এর ওপর তো নিশ্চিত 80 ছুঁই এরম পার্সেন্টেজে কভারেজ হয়ে গেছে, মানে বেশিরভাগ জায়গাতেই জল পৌঁছে গেছে। এখানে আবার একটা লজ্জাকর তথ্য জানিয়ে রাখি, রাজ্যওয়ারি যেসব যতগুলো পার্সেন্টেজ গ্রামীণ বাড়িতে ট্যাপ ওয়াটার পৌঁছেছে, সেই অ্যাচিভমেন্টের তালিকায় সব থেকে নিচে আছে পশ্চিমবঙ্গ। যে কোনো কারণেই হোক এটা আমাদের নিশ্চয়ই পীড়া দেয়, কেননা কেন আমরা কোনো ব্যাপারে আমরা প্রধান রাজ্য কেন এত পিছিয়ে যাব। যাই হোক, এটা এই সব। তারপরে গরিব মানুষেরা ফ্রি রেশন পাচ্ছেন, তাদের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা গেছে। তারপরে এখন তো প্রত্যেকেরই স্মার্টফোন দরকার, ডেটা দরকার, ডেটা অনেক সস্তা হয়ে গেছে, সকলের কাছে পৃথিবীর দরজাটা খুলে গেছে, জানলা খুলে গেছে স্মার্টফোনের দৌলতে। আর একটা ইনর্মাসলি পপুলার, এটা ইকোনমিক্সের অংশে আসছে, ফিনান্সের অংশে, ব্যাংকিংয়ের অংশে, ইউপিআই একটা ইনর্মাসলি সাকসেসফুল জিনিস, সেটা সকলের জন্য অত্যন্ত একটা সহজতা বয়ে এনেছে। আর এটার ফলে আরও অনেক উপকার আছে। ইউপিআই নিয়ে আমরা আগেও অনেক আলোচনা করেছি, ভবিষ্যতেও করব। এছাড়া অর্থনীতির ম্যানেজমেন্ট বিশেষ করে গত কয়েক বছরে অত্যন্ত ভালো হয়েছে, নানা প্যারামিটার্সে আমরা খুব ভালো অবস্থায় আছি।
আরও যেগুলো আছে, ব্যাংকিং ব্যবস্থা এখন খুব ভালো যায়, ব্যাংক বিশেষ করে পাবলিক সেক্টর ব্যাংকের হেলথ এখন খুব ভালো জায়গায় আছে। আর তাছাড়াও হচ্ছে জিএসটি ট্যাক্স সিস্টেম বা ইভেন ডাইরেক্ট ট্যাক্স কালেকশনে একটা প্রায় বিপ্লব এসেছে। অনেক এই এরিয়াতে করাপশন ভীষণ রকম কমে গেছে, ট্যাক্স কালেকশনের ব্যাপারে বা ট্যাক্স মেকানিজমে অনেক স্বচ্ছতা এসেছে, এগুলো ক্লেম। এটা ইনফ্রাস্ট্রাকচারে দারুণ দারুণ উন্নতি হয়েছে, অভাবনীয় উন্নতি হয়েছে। কেউ কেউ বলেন, আমি জেপি মর্গানের ইন্ডিয়া হেডের কথা এক সময় শুনছিলাম, বা আরও একজন খুব নাম করা কমেন্টেটর ইন্ডিয়ান কিন্তু ইউএস বেস, তাদের কথা শুনছিলাম যে চীন যেটা এত করে, চীন যত বছরে করেছে, ভারত কিন্তু এই অল্প দিনের মধ্যে তার থেকেও দ্রুততার সঙ্গে কাজ ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্টের কাজ করছে। এছাড়াও যেগুলো ৩৭০ ধারা বিলুপ্ত করা, রাম মন্দির, ট্রিপল তালাক, সিএ ইত্যাদি আছে, আমার নিজের মনে হয় না যে রাম মন্দিরের খুব বেশি এফেক্ট এখনো আছে। প্রথম দিকে নিশ্চয়ই এটা একটা খুব বড় ইমোটিভ ইস্যু ছিল। উত্তর ভারতের কিছু জায়গায় এখন থাকতে পারে, কিন্তু অনেক জায়গাতেই এখন এটা নিয়মান হয়ে গেছে। এবারে দেখা যাক বিরোধী পক্ষ এই শাসক দলের ব্যর্থতার মধ্যে প্রথমেই বলছে ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, এইগুলো তো এটা চিরকালীন বিরোধী পক্ষ যখন যেখানেই থাকবে সেটা পয়েন্ট থাকবেই। তবে এমনি আমি তথ্যগত হিসেবে বলি, ইনফ্লেশন ফ্রন্টে গত 10 বছরের রেকর্ড যথেষ্ট, মানে তার আগের 10 বছরের তুলনায় যথেষ্ট ভালো, গ্রহণযোগ্য। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে তারপর আনএমপ্লয়মেন্টের ব্যাপারে আমাদের দেশের প্রবলেম কিন্তু আপনি এক্সপার্টদের মতামত অনুযায়ী আনএমপ্লয়মেন্ট নিঃসন্দেহে একটা খুব খুব বড় সমস্যা। তা কিন্তু আমাদের কাছে সব থেকে বড় আনএমপ্লয়মেন্টের থেকে বড় সমস্যা আন্ডার এমপ্লয়মেন্ট। এরকম নয় যে কেউ কিছু পাচ্ছেন না, কিন্তু খুব কম মাইনের, মানে যতটা অ্যাসপিরেশনাল সোসাইটি যা চায় তার তুলনায় পাচ্ছেন খুব কম। তা যাই হোক, এগুলো খুব ব্যর্থতার মধ্যে। পোলারাইজেশন এটা একটা সোশ্যাল ইস্যু, আর মূলত রিলিজিয়াস পোলারাইজেশনের কথা বলা হচ্ছে। আর হচ্ছে মিসইউজ অফ এজেন্সি, ওটাও একটা অন্য পলিটিক্যাল, বেসিক্যালি ছেড়ে দিন। আর একটা হচ্ছে ইনইকুয়ালিটি ইন ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, ইনকাম এটসেট্রা। ইনকামের ব্যাপারে অতটা না, ইট ইজ সো মাচ নট সো মাচ অ্যাবাউট ইনকাম, ইনইকুয়ালিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইজ দ্য মেজর ইস্যু। এসব নিয়ে অনেক কিছু কথা বলা যায়, এর করতে গেলে এই ভিডিও আর শেষ হবে না, ছেড়ে দিন। এরপরে আমরা যাব একটা স্ট্র্যাটেজিসগুলো কি করছে দুটো দল। স্ট্র্যাটেজিস মানে অনেক রকম স্ট্র্যাটেজি, আমি মূলত অন্য একটা কথা বলছি। আমি তো একটু আগেই বলেছিলাম ভারতবর্ষের টোটাল ভোটার, রেজিস্টার্ড ভোটার ৯৭ কোটির কিছু বেশি। এর মধ্যে গত কয়েকটা ভোটের ট্রেন্ড অনুযায়ী এক্সপার্টরা মনে করছেন ভোট দাতা হবেন, অ্যাকচুয়ালি এটা 75% বা 73% ভোটার টার্ন আউট হয়। মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে প্রায় ৭৩% লোক, ৭৩ কোটি মানুষ ভোট দেবেন, যদি এই গরমের জন্য তার থেকেও কমে যেতে পারে। আর একটা মজার তথ্য হচ্ছে গত কয়েকবারের ট্রেন্ড দেখে, বিশেষ করে 2019-এ দেখা গেছে, যদিও টোটাল ভোটারের মধ্যে মহিলাদের সংখ্যা বেশ ৩ কোটি মতন কম, কিন্তু অ্যাকচুয়ালি ভোট দিয়েছেন যারা তাদের মধ্যে মহিলারা 1 কোটি বেশি, তাই মহিলাদের ভোটিং পার্সেন্টেজ বেশি। আর আজকে আর সেই দিন নেই কয়েক দশক আগে যা ছিল, যে পরিবারের প্রধান পুরুষ যিনি ঠিক করে দেবেন সবাই সেখানেই ভোট দেবে। এখন মহিলাদের নিজস্ব চেতনা আছে, নিজস্ব জগৎ আছে, কিছু কিছু কমিউনিটিস বাদ দিলে যেখানে তারা গ্রুপ বাই ভোট করে, এটা ছাড়া এই একটা জিনিস আছে। তা মহিলাদের ভোটের গুরুত্ব অত্যন্ত বেশি। তা এই জন্য সকলেই দেখবেন প্রত্যেকটা দলই মহিলাদের জন্য কি করতে চাইছেন। একদিকে দেখুন, যেটা ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট, তারা মহিলাদের জন্য অ্যাকাউন্টে কিছু টাকার কথাও হয়তো বলেছে, এছাড়া বেশ ভালো রকম টাকা। আর তারপরে বোধহয় প্রত্যেক গরিব মহিলাকে বছরে 1 লাখ টাকা করে, মানে মাসে ৮,৫০০ টাকা। ভেবে দেখুন, গরিব ঘরে একটা মাসে ৮,৫০০ টাকা কম নয়, ভালোই। এছাড়া আরও নিশ্চয়ই কিছু কিছু দিয়েছেন। আর সেই একদিক দিয়ে এখানেও সেরকমভাবে বিজেপি জোটের পক্ষে মহিলাদের এম করে অনেক কিছু বলা আছে। যেমন ধরুন,
এর আগে গ্যাস ট্যাস যেগুলো দিয়েছেন সেগুলো আলাদা, গ্যাসের দাম আরও একটু যাতে সাবসিডাইজ করা যায় এগুলো স্টেট ভিত্তিক এরা প্রমিস করছেন। এছাড়া সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মহিলাদের আরও এম্পাওয়ার করা, সবাই মহিলাদের টার্গেট করছেন কিন্তু। তারপরে এইসব বাড়ি দেওয়া, ট্যাপ ওয়াটার, এই সবগুলোই মহিলাদের টার্গেট করে, পাইপ গ্যাস দেওয়া, এগুলো সবই হচ্ছে মহিলাদের টার্গেট করে। আরেকটি মূল প্রধান এরিয়া হচ্ছে যারা ইউথ ভোটার্স, মহিলা ভোটার হবেন প্রায় মোটামুটি এবার এক্সপেক্টেড যে 37 কোটি, প্রায় 4 কোটি হবেন তরুণ যুবক ভোটার, মোটামুটি 30 বছর পর্যন্ত বয়সী, এরা প্রায় 4 কোটি। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এদের নিজেদের দিকে টানবার জন্য যেটা কংগ্রেস জোট যেটা বলেছে, যে কংগ্রেসের ম্যানিফেস্টো বলছে যে প্রত্যেকজন ডিগ্রি হোল্ডার বা ডিপ্লোমা হোল্ডারকে 1 বছর ধরে দেবে, এটা আবার 8,500 মতন মাসে মাসে দেবে। আর এর পাশ থেকে এরা অনেক রকম প্রমিস করছেন যে নানা রকম অপরচুনিটি খুলে দেওয়া হবে, ব্যবসার জন্য নতুন লোন দেওয়া হবে। মূলত একদিকে নানা রকম ডাইরেক্ট ফিনান্সিয়াল সাপোর্ট, আর একদিকে একটু এম্পাওয়ারমেন্ট, তারা যাতে আরো ভালো করে নিজেদেরকে এম্পাওয়ার করতে পারে। তা যাই হোক, এই দুটো মডেল এখানে। এছাড়াও আরেকটা হচ্ছে কৃষিক্ষেত্রে ওটা আমাদের, এটা কিন্তু ফেলিয়ারের মধ্যেও আসছে, যেটা বিরোধী পক্ষ মনে করছে শাসকদের ফেলিয়ার, সেটা হচ্ছে রুরাল পভার্টি বা রুরাল ইকোনমি ইজ ইন আ ব্যাড শেপ। তা যাই হোক, ওইখানে ফার্মারদের সাপোর্ট দেওয়ার জন্য এপাশে তো বিজেপি বা শাসক দল তারা প্রতি বছর 6,000 টাকা করে দিচ্ছেন, আর ওপাশে তারা প্রমিস করেছেন এমএসপি লিগাল গ্যারেন্টি দেওয়ার জন্য। সৌভাগ্যক্রমে, যদিও তারা বলছিলেন এর আগে, সৌভাগ্যের কথাটা ব্যবহার করব না, দেখা যাচ্ছে এনাকে মৌখিকভাবে বললেও যেটা স্বামীনাথন কমিটির প্রধান যেটা রেকমেন্ডেশন ছিল যে ইমপিউটেড ভ্যালু মিলিয়ে +50%, যেটা দিলে আরো কস্ট বেড়ে যেত, মানে এমএসপির খরচ আরো 30-40% বেড়ে যেত, সেটা অবশ্য ম্যানিফেস্টোতে কংগ্রেস দেয়নি, যদিও এটা তারা প্রচার করছে। মোটামুটি একটা কিন্তু এমনি খুব রাফ হিসেব করলে দেখা যাচ্ছে যে দুটো ম্যানিফেস্টোর মধ্যে, সত্যি কথা বলতে কি বিজেপির ম্যানিফেস্টোতে খুব বেশি নতুন কিছু নেই, যেসব সোশ্যাল এরিয়া বা পলিটিক্যাল এরিয়াতেও আছে, যেমন ইউসিসি বা এই ওয়ান নেশন ওয়ান ভোট, এইসব প্রধান জিনিসগুলো এটা অলরেডি অনেক দিন থেকেই প্রচার চলছে, ওদের প্রোগ্রামে আছে। এইবারের পার্লামেন্টেও যেটা ডিসকাস হয়েছে, গত পার্লামেন্টেও, সেই জন্য এগুলোর মধ্যে চমক সেরকম নেই। কিন্তু কংগ্রেসের ম্যানিফেস্টোর দুটো নতুন চমক হচ্ছে, একটা হচ্ছে কাস্ট সেন্সাস, এটাও ঠিক চমক নয়, অনেকদিন ধরেই কংগ্রেসের তরফ থেকে এই জিনিসটা, মানে কংগ্রেস নেতার তরফ থেকে এই জিনিসটা প্রচার করা হচ্ছিল। আরও কিছু কিছু জিনিস আছে, যেমন রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইত্যাদি। এই দুটো কিন্তু সামাজিক সুস্থিতিকে একটুখানি অসুবিধে ফেলতে পারে। আমরা বলেছিলাম, এটা আপাতত এর থেকে ডিটেলসে আমি যাব না, কেননা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এখনো আমার ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমি বলেছিলাম একটু কথা বলবো, আমাদের নিজেদের স্টেট। ওয়েস্ট বেঙ্গলে এবার কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। গত ইলেকশনে 2019-এ যখন লড়াইয়ের শুরুতে অনেকেই মনে করেনি বিজেপি 18 পর্যন্ত পৌঁছবে, সেই জন্য সেইভাবে পশ্চিমবঙ্গের লড়াইটা এতটা গুরুত্ব পায়নি সর্বভারতীয় স্তরে। কিন্তু এবারে সর্বভারতীয় স্তরেই প্রচারটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রচন্ড হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিভিন্ন ওপিনিয়নও সেদিকেই ইঙ্গিত করছে, দুপক্ষই খুব বেশি আশাবাদী, এটাই স্বাভাবিক। কিন্তু এখনো আমার মনে হচ্ছে, এটা আবার মনে হচ্ছে, সেই খুব কাছাকাছি দুপক্ষই থাকবে যাই হবে। পশ্চিমবঙ্গের এবারে মূল যে ইস্যুগুলো হচ্ছে, কয়েকদিন আগে আমাদের মনে হচ্ছিল সন্দেশখালী খুব বড় ইস্যু হবে, আবার এর মধ্যে হাইকোর্টের রায়, টিচার রিক্রুটমেন্ট নিয়ে যেসব গোলমালের কথা, এ নিয়ে আমরা সবাই এখন অনেক বিশদে জেনে গেছি।
এটার কোনটার কি ইম্প্যাক্ট হবে কিছুই বলা যায় না। আর একটা বড় ইস্যু এর মধ্যে ঘটে গেছে, লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা, এটার একটা ইম্প্যাক্ট হবে। সুতরাং নানা রকম প্রচার চলছে। আমরা খালি সবাই মিলে চাই পশ্চিমবঙ্গে যেন ভোটের ভোটটা শান্তিতে মেটে। ও আমরা গত কয়েকটা সব রকম নির্বাচনে যে ধরনের অশান্তি দেখেছি বড্ড পীড়াদায়ক, এটা যেন না হয়, এটা সকলের কাছে আবেদন। এবারে একটাই খালি অর্থনীতির দিক দিয়ে কোন পক্ষ জিতলে কি এফেক্ট হতে পারে। বিজেপি জিতলে কি হবে একটা মোটামুটি আন্দাজ করতে পারি, কেননা গত 10 বছর ধরে আমরা দেখে আসছি। সেভাবে আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচারেও জোরটা থাকবে, ব্যবসা বাণিজ্যের দিকটা ভালো হবে। আর কংগ্রেস পক্ষ জিতলে ইমিডিয়েটলি অনেক, যদি সত্যি এই ফান্ড ট্রান্সফারের টাকাটা ব্যবস্থা করা যায়, সে ব্যাপারে ওরা যা ম্যানিফেস্টোতে যা যা ডিক্লেয়ার করা আছে সেই জায়গায় যেতে গেলে আমি দেখেছি যে কিছু কিছু এক্সপার্ট এটা ক্যালকুলেট করে দেখছেন, যারা ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে ডিল করে, তারা দেখেছেন যে এটার জন্য 10% ছাপিয়ে যাবে আমাদের ফিসক্যাল ডেফিসিট। আর ফিসক্যাল ডেফিসিট 9% ছাপিয়ে গিয়েছিল কোভিড পিরিয়ডে এই বিজেপি শাসনকালেও, কিন্তু সেটা আলাদা ছিল। সাধারণ সময় যদি 10% ছাপিয়ে যায়, এটা খুব চিন্তার বিষয়। এবং এই যদিও কংগ্রেস পক্ষের বক্তব্য হচ্ছে আমরা যা যা করব এর ফলে ডিম্যান্ড বাড়বে, এত টাকা ট্রান্সফার করলে তাহলে ইকোনমি গ্রো করবে, কিন্তু ডিম্যান্ড বেড়ে ইকোনমি গ্রো করতেও যদি সেটা হয় অ্যাট অল, সেটা কয়েক বছরের ব্যাপার। কিন্তু ইত্য বছরে এই যদি বছরের পর বছর 10%-এর ওপর ফিসক্যাল ডেফিসিট, এটা শুধুমাত্র কেন্দ্রের, এর সঙ্গে তো আমাদের রাজ্য স্তরের চিরকাল থাকেই, যেটা আরও বোধ হয় 2.5% না 1.5% মিলিতভাবে। তা এত পার্সেন্ট জিডিপির যদি এটা আনসাস্টেনেবল। এটা ছাড়াও ওই যে বললাম এখানে ক্ষেত্রে সোশ্যাল স্থিতি ঠিক থাকবে কিনা, ওই দুটো কাস্ট সেন্সাস করা মানে আমাদের কাস্টের ডিস্ট্রিবিউশনটা ইভেন যদি করে, কাস্ট ডিস্ট্রিবিউশন ইজ নট ইভেন অল ওভার ইন্ডিয়া, এটার মধ্যে ডিফারেন্স আছে। সেটা একটা সুস্থিতি বা যে রকম স্থিতি আছে, যেটুকু স্থিতি আছে সেটা হয়তো একটু নষ্ট হতে পারে বলে আমার মনে হয়। এইগুলো হচ্ছে, এগুলো তাদের সাবধান থাকতে হবে জেতার পরে যদি তারা জিতে যান। আর তৃতীয়ত আর একটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা যাতে না সৃষ্টি হয়। আজকে কোথাও একটা পড়লাম এই একটু আগেই যে একটা ইনফর্মাল মিটিং হয়েছে ইন্ডিয়া জোটের নেতাদের মধ্যে, সেখানে মোটামুটি ঠিক হয়েছে প্রধান দলগুলোর প্রধানমন্ত্রী হবেন 1 বছর করে। যাই হোক, সে তার যে একটা নির্দিষ্ট প্রোগ্রাম থাকে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু রাজনৈতিক স্থিরতা থাকুক। আর আমাদের দেশের সিকিউরিটি, এটাও একটা বড় ব্যাপার। এটা আশা করি যে পক্ষই জিতবে তারা এটা খেয়াল রাখবেন, আমি নিশ্চিত। আলটিমেটলি আমাদের দলের সব রাজনৈতিক দলই দেশের স্বার্থে নিশ্চয়ই তারা যথেষ্ট কমিটেড, সেদিক দিয়ে কোনো ব্যাপার নেই। আমার খালি আপনাদের কাছে আবেদন থাকবে এইটুকু নিয়ে, আপনারা আমার সঙ্গে একমত হন বা দ্বিমত হন, প্লিজ জানাবেন। পরবর্তীতে আগামী কয়েকদিনে আমি এই রাজনীতির আঙিনায় আর এখানে এটার ফলাফল নিয়ে বা ম্যানিফেস্টো নিয়ে সময় সুযোগ পেলে আরও কিছু কথা বলার জন্য আপনাদের কাছে ফিরে আসবো। ধন্যবাদ।